পিছে পিছে একটা গাড়ি চল। আমি শেষ পর্যন্ত গুলশানে গিয়ে যখন গাড়ি থামালাম, আমার পিছনে সেই গাড়ি থামলো। তখন আমি বুঝতে পারলাম হয়তো আমাকে ধরে নিবে। আমি বললাম যে কী ব্যাপার, কী জন্য, কী চান? বলে স্যার আপনার সাথে কথা আছে। বলে স্যার আপনি কিছুক্ষণ আগে যে বক্তৃতা করেছেন অত্যন্ত সরকার বিরোধী একটা প্রচণ্ড একটা ফ্যাসিবাদ, আপনি এইসব কথা বলেছেন, আমরা রেনেসার উদাহরণ দিয়েছেন, এগুলো দিয়েছেন, কিন্তু স্যার আপনি এটা আর কখনো ওই সময় যাবেন না। তখন আমি বললাম যে কি আমাকে হুমকি দিচ্ছেন? বলে না হুমকি না, আপনি স্যার আপনি তো আমরা ওয়েলুশার, এই আপনি তো জানেন স্যার এখন ছাত্রলীগের ছেলেদের হাতে অস্ত্র আছে, যে কোনো সময় গুলি করে আপনাকে মেরে ফেলতে পারে। তাই বলে ঠিক আছে আমাকে গুলি করে মেরে ফেলতে বললেন। একটু বিব্রত বোধ করছি এই কারণে যে আজকের সভায় যাকে আপনারা বিশেষ অতিথি বলছেন বা প্রধান বক্তা বলছেন, জনাব মাহমুদুর রহমান, তার উপস্থিতিতে আমাকে প্রধান অতিথি করা ঠিক নয় বলে আমি মনে করি আর কি। কারণ আমি মনে করি তিনি আজকে প্রধান অতিথি, এবং আমার সবাই মিলে তাকে তার সম্মানে আমরা একটু করতালি দিই আর কি। আমি আমার বহু অভিজ্ঞতা আছে এই সভা সমিতি সম্পর্কে আর কি, কারণ জীবনে বহুবার এই ধরনের সভায় উপস্থিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার মনে আছে এই 70-এর শেষ দিকে বা 80-র দশকের শুরুতে একটি মহতী সভায় প্রধান অতিথি ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খুবই স্বনামধন্য অধ্যাপক প্রফেসর আব্দুর রাজ্জাক। তাকে খুব জ্ঞানী মানুষ বলে আমরা জানতাম আর কি। তো তিনি সেই সভাতে প্রধান অতিথি ছিলেন, আমি সম্ভবত একজন আলোচক ছিলাম। তো সবার একদম শেষে যখন প্রধান অতিথির বক্তব্য দিতে ওনাকে বলা হলো, উনি বললেন যে আজকে এতক্ষণ পর্যন্ত যে সকল আলোচনা হয়েছে তাতে আমি মুগ্ধ হয়েছি এবং আমি সবচেয়ে উপকৃত হয়েছি, আমার আর বলার কিছু নাই। এই বলে তিনি শেষ করে দিলেন। সবাই হাতে তালি দিল, কিন্তু সবাই নিরাশ হলো যে ওর জ্ঞানী মানুষ, অথচ তিনি কিছু বললেন না। এতে একটু অবাক হয়েছে অনেকে আর কি। আরও একটা সভা একবার এই সেখানে একজন বিশিষ্ট সিভিল সার্ভেন্ট, তখনকার রিটায়ার্ড সেক্রেটারি, কি যার নাম ভুলে গেছে, তো তিনিও ঠিক এরকম ওই প্রধান অতিথির বক্তব্য 1 লাইন বা 2 লাইনে শেষ করে দিলেন। আমি ওই যে দেশের রাষ্ট্রদূত ছিলাম সেই দেশের একটা, এটা ইসলামিক রাষ্ট্র, মোনার্কি, আপনার রাজতন্ত্র, তো সেখানে রাজার প্রধান অতিথি থাকতেন অথবা ক্রাউন প্রিন্স, তিনি প্রধান অতিথি থাকতেন। তো সেখানে রাষ্ট্রদূতদের অবশ্যই উপস্থিত থাকতে হতো। তো আমরা সবার যদি শুরু হয় 10টায়, ওই 9:30টার সময় গিয়ে বসে থাকতে হতো আর কি, রাজতন্ত্র। তো সেখানে রাজা কিন্তু এসে ওই দর্শক সারিতে একটা বিশাল আপনার চেয়ার থাকতো সিংহাসনের মতো, সেখানে এসে তিনি প্রথম আসসালামু আলাইকুম বলে একটা সালাম দিতেন লম্বা করে, তারপরে সে সিংহাসনে বসে পড়তেন। আর যারা আলোচক তারা সবাই মঞ্চে বসতেন এবং তারা সবাই একের পর এক বক্তৃতা করতেন। তো বক্তৃতার বিষয়বস্তু ছিল যে রাজতন্ত্রের প্রশংসা করা, রাজার প্রশংসা করা, যেটা রাজতন্ত্রে হয়ে থাকে, এবং তারপরে ওই আপনার এই তার সময় কি কি উন্নতি হয়েছে, জনগণের এখানে মিল্কের হানি ফ্লো করছে, এসব বক্তৃতা করে তাকে খুশি করা, এটাই ছিল বলকারে। তো তখন ওই যে তারপরে ওই সভা শেষ হওয়ার সাথে সাথে তিনি আবার দাঁড়িয়ে আবার একটা বড় করে সালাম দিয়া তার প্রস্থান করতেন, তারপরে খাওয়া দাওয়া ইত্যাদি। তো একজন রাষ্ট্রদূত আমাকে বলছেন, আমি বাংলায় বলছি আর কি, আমার পাশে বসা, বলছে দেখেন এই দেশে প্রধান অতিথি হওয়ার কি সুবিধা। কারণ কি সুবিধা বলে, প্রধান অতিথি কোনো বক্তৃতা করতে হয় না। আর আমাদের দেশগুলোতে আমরা যারা এশিয়ার রাষ্ট্র, সেখানে প্রধান অতিথি আমরা শীতকালেও আপনার ঘামতে থাকে, কারণ তার বক্তৃতা করতে হবে এই ভেবে তিনি ঘামতে থাকে না। তা আমি খুব উপভোগ করলাম, আমি বললাম যে ইউ আর কারেক্ট, পারহ্যাপস ইউ আর কারেক্ট আর কি বললাম। তো যাই হোক, এই হলো অনেক অভিজ্ঞতা। এখন আমি যদি কিছু না বলি আপনারা তো আমাকে তিরস্কার করবেন, বলবেন যে আসলেন উনি প্রধান অতিথি কিছুই বললেন না, কেন বল। তো বেশি বলবো না, আপনার 2-4টা কথা বলি, শেষ করবো, নিবেদন করি। আমার আজকের যে সভাপতি শহীদুল ইসলাম, যে
আমাদের সাংবাদিক বন্ধু, তিনি যে কথাটা বললেন, তার সাথে আমি শুধু এটুকু যোগ করতে চাই, সেই 1 আগস্টের সেই সভায় আমরা যখন সভা শেষ করে, কাদের গনি চৌধুরী ছিলেন, তারপরে আব্দুল্লাহ শিকদার ছিলেন, আরও আপনারা অনেকেই ছিলেন, রাইনা ওয়াসখান ছিলেন, দিলার আপু ছিলেন। আমরা যখন সেই সভা শেষ করে আমরা প্রেস ক্লাব অভিমুখে আসছি, প্রচণ্ড রকমের আবার আমার তখন ভয়, ভীতি, শঙ্কা, বৃষ্টি, যে কী ছিল যে এখানে এসে এখান থেকে আমরা আবার ওই যাদেরকে ওই ডিবি অফিসে বন্দি করে রাখা হয়েছে সেই 5 জন ছাত্র মুক্তির জন্য সেখানে যাব। এটা কিন্তু আমরা সমস্ত বাধা অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত প্রেস ক্লাবে আসলাম এবং এখানে বক্তব্য শেষ করে আমরা চলে গেলাম। সেদিন রাতেই আমার বাসায় তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, তিনি আমাকে টেলিফোন করে বলেন, স্যার আমি একটু আপনার বাসায় আসতে চাই। আমি কেন? বলে, স্যার একটু জরুরি আলাপ আছে। তিনি আসলেন, এসে আমাকে বললেন যে স্যার আপনি আর স্যার এই সবাই যাবেন না। কেন? বলে এটাকে আপনি সরকারের বার্তা? বলে জি স্যার, আমি এটা ওই জন্য আসছি কারণ আপনার জীবন হুমকির মুখে, আপনি আসবেন না। তা আমি বললাম, অনেক কথা হলো, আমি বললাম যে দেখেন, মৃত্যু একবারই হয়। 71 সালে আমার মৃত্যু হতে পারত, স্বাধীনতা সংগ্রামে যখন আমি যোগ দিই তখন মৃত্যু হতে পারত, কিংবা যদি আমি সেই পালিয়ে না যেতাম তাহলে এই যে যারা শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও তরুণ শিক্ষক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমারও মৃত্যু হতে পারত। আজকেও ওই ফ্রেমে আমার ছবি দেখতে পেতাম। তো অতএব আমি মৃত্যুকে ভয় করি না। আপনি আপনার নেত্রীকে বলে দেন যে আমাকে গুলি করে মেরে ফেলুন, কিন্তু আমি এই গণতন্ত্রের লড়াইয়ে, এই মানুষের অধিকার লড়াইয়ে আমি আছি, আমি থাকবো। আমি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে আমি আমাদের কিছু বন্ধু আমরা সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সেটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে হোক বাইরে হোক, এই সংগ্রাম অব্যাহত থাকবে। তো এইটা গেল একটা। আরেকটা বলি যে আবদুল্লাহ সাহেব, তার আগে বোধহয় আবদুল্লাহ সাহেবের একটা মিটিং ছিল, আবদুল্লাহ সাহেব ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটা সভা ছিল। সেই সভায় ফরাদ বাজার ছিলেন প্রধান বক্তা, তিনি একটা লিখিত বক্তব্য প্রদান করেন। তো সেইখানে আমি তথাকথিত প্রধান অতিথি ছিলাম এবং আমি বললাম যে আপনি বলছেন এই ফ্যাসিবাদের কথা বলছেন, আপনি এর সাথে যোগ করেন নিষ্ঠুর এবং নিকৃষ্ট ফ্যাসিবাদের আপনি যোগ করেন, এবং আপনি এটা তখন ফরাদ বাজার বলল হ্যাঁ আমি এটা যোগ করছি। এবং সেখানে আমি বললাম যে হিটলার তার পতনের এই বছর 3 আগে বোধহয় 1942 সালে বলেছিলেন, দি থার্ড রিক উইল রুল দি ওয়ার্ল্ড ফর 1000 years, অর্থাৎ তৃতীয় রিক, অর্থাৎ তার জার্মানি 1000 বছর বিশ্বকে শাসন করবে। ঠিক তার 3 বছর পরে তার সেই আপনার কি করুণ পরিণতি হয়েছে ইতিহাসে তা লিপিবদ্ধ আছে। এরকম ফ্যাসিবাদের যে যেটা আমাদের আজকে বন্ধু মাহমুদুর রহমান বললেন যে ফ্যাসিবাদের পতন হবে, এটা আমরা জানতাম, এই বিশ্বাস আমাদের, এবং ভয়াবহ পরিণতি হবে এটা আমরা জানতাম। আপনার এই যে আমাদের যে বন্ধু আবদুল আহমেদ যে প্রবন্ধ লিখেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। তিনি সংক্ষেপে গত 16 বছরের যে অবর্ণনীয় যে এই সংবাদপত্রের যেভাবে কণ্ঠরোধ করা হয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু এটা যে প্রস্তাব এসেছে, এটা একটা পূর্ণাঙ্গ একটা বই হতে পারে যে কিভাবে ফ্যাসিবাদ এই সংবাদপত্র জগতে যে করেছেন, এইটা আসতে পারে। তো যাই হোক, আমরা যে আজকে যে এই দেশের সংবাদ জগতে যে উজ্জ্বল নক্ষত্র জনাব মাহমুদুর রহমান এখানে উপস্থিত আছেন এবং অত্যন্ত মূল্যবান কথা তিনি বলেছেন। আমি ওই যে আবদুল্লাহ সাহেবের কথা যেটা বলছিলাম, সেদিনও সেই সভা থেকে বের হওয়ার পর আবার পিছু ধরে, পিছু একটা গাড়ি ছুটতে থাকে। আমি শেষ পর্যন্ত গুলশানে গিয়ে যখন গাড়ি থামালাম, আমার পিছনে সেই গাড়ি থামলো। তখন আমি বুঝতে পারলাম হয়তো আমাকে ধরে নিবে। আমি বললাম যে কী ব্যাপার, কী জন্য, কী চান? বলে স্যার আপনার সাথে কথা আছে। কোথায় কথা বলবো? বলে স্যার ওয়েস্টিনে আসে, ফটোর ওয়েস্টিনে আসে। তারপরে আমি ওয়েস্টিনে যাবো না, আপনি এখানে বলে স্যার আপনি কিছুক্ষণ আগে যে বক্তৃতা করেছেন এটা একটা
আপনি অত্যন্ত সরকার বিরোধী একটা প্রচণ্ড একটা আপনি সব নিকৃষ্ট নিষ্ঠুর ফ্যাসিবাদ, আপনি এসব কথা বলেছেন, আমরা রেনেসার উদাহরণ দিয়েছেন, এগুলো দিয়েছেন, কিন্তু স্যার আপনি এটা আর আর কখনো ওই সময় যাবেন না। আমি এটা বলি নাই, আমি আজকে এটা প্রকাশ করছি। তখন আমি বললাম যে কি আমাকে হুমকি দিচ্ছেন? বলে না, হুমকি না, আপনি স্যার আপনি তো আমরা ওয়েলুশার, এই আপনি তো জানেন স্যার এখন ছাত্রলীগের ছেলেদের হাতে অস্ত্র আছে, যে কোনো সময় গুলি করে আপনাকে মেরে ফেলতে পারে। তাই বলে ঠিক আছে, আমাকে গুলি করে মেরে ফেলতে বলবেন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।